নমস্কার, ফ্যান ফিকশন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আপনারা শুনতে চলেছেন গত সপ্তাহে প্রকাশিত হওয়া লেখিকা শ্রেয়া মণ্ডলের কলমে খেলা ঘরের খেলোয়াড় গল্পের অন্তিম পর্ব। আশা করি আপনারা প্রথম পর্ব শুনে ফেলেছেন। প্রথম পর্বে আমরা দেখতে পাই খেলাঘর অনাথ আশ্রম থেকে দুটো বাচ্চা হারিয়ে যায় এবং গোয়েন্দা তারার তদন্ত অনুযায়ী আমরা এইটুকু বুঝতে পারি যে দুটো বাচ্চাকে সেই অনাথ আশ্রম থেকে অপহরণ করা হয়েছে। কে বা কারা এই অপহরণের সঙ্গে যুক্ত সেটা জানতে হলে অবশ্যই শুনতে হবে আজকের গল্প। আর সময় নষ্ট না করে শুরু করছি খেলা ঘরের খেলোয়াড় গল্পের অন্তিম পর্ব। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমরা বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসলাম। তারা এবার বলল, বুঝলি ভাই, ভদ্রলোকের ব্যবসায় বেশ ভালোই ক্ষতি হয়েছে, তবে মুখে আর হাবে ভাবে সেটা বোঝার উপায় নেই। আর কি? আর বাকিটাই তো ধোঁয়াশা। আচ্ছা, ওনার স্ত্রীকে দেখে কিছু বুঝলি? সেরকম কিছু না বুঝলেও এটাই বুঝলাম যে ওই সোশ্যাল মিডিয়ায় মিমে কেন লেখা থাকে যে মেয়েরা বুড়িওয়ালা কাকুকে বিয়ে করে। ভাই, ওই প্রিয়া তো অনিমেষ বাবুর হাঁটুর বয়সী। ব্যাস এইটুকু? শুধু এইটুকুই বুঝলি? আর কি বুঝবো? না ছাড়, আপাতত আর কিছু বুঝতে হবে না। আচ্ছা, তুই এখন থানায় গিয়ে খবর নে তো, সূর্যবাবু কিছু ইনফরমেশন পেলেন কিনা। আর তুই কি করবি? আমি আমি অন্য একটা জায়গায় যাব। তোকে যেটা বললাম সেটা তাড়াতাড়ি কর তো। তুই বাইকটা নিয়ে যাম, আমি ট্যাক্সি নিয়ে চলে যাব। বলে আমাকে কিছু বলতে না দিয়েই তারা এগোতে গেলে হঠাৎ ওর পায়ের নিচে কিছু পড়ায় দাঁড়িয়ে পড়ল। তারপর ঝুঁকে দেখল একটা কার্ড। ও সেটা তুলে নিয়ে একবার দেখে আমার হাতে দিয়ে বলল, এই শোন, এটা রেখে দে। আমি দেখলাম কার্ডের উপর লেখা প্রিন্সেস বিউটি স্যালন। আমাকে আবারও কিছু বলতে না দিয়ে ও ঝড়ের বেগে বেরিয়ে গেল, আর আমি হতভম্ব হয়ে নিজের বাইকের দিকে এগোলাম। প্রথমে ওই সূর্যশেখর বিশ্বাসের কাছে যেতে হবে শুনে একটু বিরক্ত লাগলেও একা যাচ্ছি ভেবে মনকে একটু সান্ত্বনা দিয়ে যেতে বাধ্য হলাম, কারণ কেসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যথারীতি থানা থেকে ডিটেলস নিয়ে তারার বাড়িতে ফিরে এলাম, কিন্তু ও ফিরল না। শুধু একটা SMS করে বলল বিকেল 5টায় একবার খেলা ঘরে যেতে। আমি দুপুরে 1 প্লেট বিরিয়ানি ভক্ষণ করে 4টের মধ্যে বেরিয়ে পড়লাম। খেলাঘর অনাথ আশ্রমের বাইরে গিয়ে দেখি তারা একটা বেঞ্চের উপর বসে বাদাম খাচ্ছে। আমি ওর সামনে গিয়ে বাইক থামিয়ে বললাম, কে হলো, ভিতরে যাসনি কেন? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ, বাজে বকিস না। এতক্ষণ কোথায় ছিলি? দুপুরে কিছু খেয়েছিস নাকি শুধু সিগারেট চলছে? এখনো দেখছি পায়ের সামনে কতগুলো পোড়া সিগারেট পড়ে আছে। বা মেঘু সোনা, তোমার পর্যবেক্ষণ শক্তির তো বেশ উন্নতি হয়েছে দেখছি। এই, তুই বলবি এখানে কেন ডাকলি? তারা সামনে আশ্রমের দিকে তাকিয়ে বলল, শোন, একবার পুরো খেলাঘর অনাথ আশ্রমটা আমাদের তল্লাশি করতে হবে। সে তো ভালো কথা, তাহলে ভিতরে চ। তারা বাদামের প্যাকেটটা পাশের ডাস্টবিনে ফেলে বলল, এইভাবে বলে কয়ে তল্লাশি নিতে গেলে আমাদের খোঁজার আগেই সব প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। তাহলে তল্লাশি কি করে নিবি? শোন, তুই ভিতরে যাবি, গিয়ে বলবি তুই সবাইকে জেরা করবি। আগের দিনের মতো সবাইকে স্বরাজবাবুর ঘরে ডেকে নিবি। সেই ফাঁকে আমি আশ্রমের বাকি ঘরগুলো দেখে নেব। স্বরাজবাবুর ঘরটা আগেই দেখে নিয়েছি, তাই ওই ঘরেই সবাইকে জড়ো করবি। আমি আমি করবো জেরা? হ্যাঁ, করবি। সারাক্ষণ এত ভুলভাল বকে আমার মাথাটা খেয়ে নিস, সামান্য কিছু প্রশ্ন করতে পারবি না? দেখ না, যদি কোনো ক্লু পাওয়া যায়। তবুও আমার মধ্যে একটু দোটানা আছে বুঝতে পেরেই হয়তো আমার পিঠে চাপড় মেরে বলল, আমি জানি তুই পারবি, চল এবার। সত্যি বলতে তারার আমার প্রতি বিশ্বাস দেখে যেন নিজেরও নিজের প্রতি বিশ্বাস বেড়ে যাচ্ছে। তাই বললাম, ঠিক আছে চল। না, আগে তুই যা।
সবাই যখন স্বরাজবাবুর ঘরে চলে আসবে তখন আমায় মিসড কল দিবি, আমি ঢুকবো। আমি যতক্ষণ না কাজ সেরে বেরোচ্ছি ততক্ষণ যেন ওই ঘর থেকে কেউ না বেরোতে পারে, এটা দেখবি। আমি মনে মনে ভগবানের নাম করে আশ্রমের গেট খুলে ঢুকে গেলাম। তারা দূরে দাঁড়িয়েই আমাকে ইশারায় অল দ্য বেস্ট জানালো। আমার বুকটা যথেষ্ট দুরুদুরু করছে। নিজের জীবনে এমন পরিস্থিতিতে কোনোদিনও পড়তে হবে কখনো ভাবিনি। আমি তারার কথা মতো স্বরাজবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলাম। গোয়েন্দা না হলেও গোয়েন্দার সহকারী হিসেবে যত্নের ত্রুটি হলো না। আমি যতটা সম্ভব নিজেকে গম্ভীর করে স্বরাজবাবুকে বললাম, আমি সবার সাথে একটু কথা বলতে চাই। স্বরাজবাবু প্রথমে একটু কিন্তু কিন্তু করছিলেন ঠিকই, কিন্তু পরে রাজি হয়ে গেলেন। পদ্মভূষণ, নোবেল, ভারতরত্ন এবং পদ্মশ্রী দেবী সবাই এসে উপস্থিত হওয়া মাত্র আমি তারাকে টুক করে একটা SMS করে দিলাম। আমি দু একটা প্রশ্ন আবারও একটু ঘুরিয়ে ফিরিয়ে করছিলাম। এতে ভারতরত্ন, পদ্মভূষণ একটু বিরক্ত হলেও সেটা মুখে প্রকাশ করল না। কিন্তু কিছুক্ষণ পরেই পদ্মশ্রী দেবী বলে উঠলেন, বলি ওই অনাথ বাচ্চাগুলোর জন্য এত বাড়াবাড়ির দরকার কি আছে? দেখা যাবে গিয়ে নিজেরাই হয়তো পালিয়েছে আর আমরা হয়রান হয়ে মরছি। ভালো লাগে না বাপু। আমি কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। দুটো বাচ্চা নিখোঁজ, আর ওনার সেই নিয়ে দুঃখ দূরের কথা, সহানুভূতিটুকু নিয়েও নেই। কটমট করে আমার দিকে তাকিয়ে পদ্মশ্রী দেবী জিজ্ঞেস করলেন, বলি আর কতক্ষণ আমাদের এইখানে থাকতে হবে? এই মহিলাকে আমার প্রথম থেকেই অপছন্দ, তাই একটু ঝাঁজের সাথেই আমি বললাম, যদি সারা জীবন জেলে থাকতে না চান তাহলে এইখানে আর কিছুক্ষণ থাকতেই হবে। হ্যাঁ, আমি আমি কেন জেলে থাকবো? থাকবেন না? আপনাদের তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও দুটো বাচ্চা নিখোঁজ, তার উপর আপনারা ঠিক মতন সহযোগিতা করছেন না। শ্রীঘরে যেতে না চাইলে চুপ করে কথাটা শেষ করার আগেই আমার মুখ ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গেল। আমি সামনের জানালা দিয়ে দেখলাম কেউ যেন দৌড়ে এই আশ্রমের রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় উঠল। আর এটা কে হতে পারে সেটা আমি ভালোই জানি। বলছি, তারা ম্যাডাম কি কোনো খোঁজ খবর পেলেন? পেলে আপনাদের নিশ্চয়ই জানানো হবে। কেসটা জটিল, কিন্তু যেইখানে তারা আছে সেইখানে সব জটিলের জট খুলতে বাধ্য। হঠাৎ দারোয়ান নোবেল একটু ইতস্তত করে বলল, আন্টি স্যার, বলছিলাম আমি যেতে পারি? আসলে গেটে কেউ নেই তো, তাই বলছিলাম। তুমি গিয়েও বা কি করবে ভাই? যখন দরকার তখন কি করছিলে? পদ্মভূষণ আর ভারতরত্ন তো আফিমের নেশা করে, তোমারও চলে নাকি? না না স্যার, এসব কি বলছেন? আমার সেদিন চোখ লেগে গিয়েছিল। সেটাই তো বললাম, কিডন্যাপ হোক বা পালিয়ে যাক, দেখা দরকার ছিল। তারপর 10 মিনিটের মধ্যেই তারার মেসেজ এলো, আর আমি এই গোয়েন্দাগিরি থেকে রক্ষা পেলাম, এবং ওনারাও যেন আমার কাছ থেকে পরিত্রাণ পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল। এরপর আবার সেই খেলাঘর অনাথ আশ্রমের সামনের একটি পার্কে আমরা দেখা করলাম। উফ, এই জেরা বড্ড ঝক্কির কাজ। হ্যাঁ, তোকে নমস্কার। স্কুল থেকে আমাকে চিনিস, দেখেছিস কখনো সহজ কাজ করতে আমায়? বুঝেছি। এবার বল, যা করতে গিয়েছিলি সেটা হলো? অনেকটাই হলো রে, ধোঁয়াশা অনেকটা কেটেছে। সত্যি? তা কিরকম ধোঁয়াশা কাটলো? যেমন ধর, একটু আগে হলেও সন্দেহ ছিল যে এটা শুধু নিখোঁজ নাকি কিডন্যাপ। সেই ধোঁয়াশাটা এখন অন্তত মিটেছে। কিন্তু কি করে? আজ আমি টিফিন টাইমে বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম। সেইখানে পিকুর বন্ধু রাজুর সাথে কথা বলেছি। ওর কথা অনুযায়ী পিকুর মনে অনাথ আশ্রম নিয়ে কোনোদিনই কোনো সমস্যা ছিল না, কোনো রাগও ছিল না। সবার সাথেই মিলেমিশে থাকতো ছেলেটা। তাহলে হঠাৎ পালাতে যাবে কেন? আর 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 কি? এটা দেখ। বলে তারা আমার হাতে একটা ওষুধের পাতা দিল। আমি পাতাটা উল্টে পাল্টে দেখে বললাম, এটা কিসের ওষুধ? খুব কম পাওয়ারের ঘুমের ওষুধ। কথাটা শোনা মাত্র আমি চমকে উঠলাম। তোর মনে আছে যেই রাতে বাচ্চারা কিডন্যাপ হয়েছে সেই রাতে কেউ কিছুই শুনতে পায়নি?
আমার মনে হয় এটার কারণেই শুনতে পাইনি। আমার অনুমান বলছে সম্ভবত দুধে এটা মিশিয়ে দেওয়া হতো। তুই এটা কোথায় পেলি? খালি পাতা, এটা বাগানে পেয়েছি। খাবারে মেশানো হলে নির্ঘাত সেটা রাঁধুনির কাজ, ও ছাড়া কে করবে? হুম, আমার কিন্তু সেটা একদমই মনে হচ্ছে না। তাহলে দেখ মেঘ, এই কাজটা যে করেছে সে নিশ্চয়ই এতটা বোকা না। এইবার আমরা যদি ধরে নিই যে রাঁধুনি ভারতরত্ন এই কাজটা করেছে, তাহলে তো একবার হলেও ভাবতো যে পুলিশ এই ওষুধের খোঁজ পেলে সবার আগে ওকেই সন্দেহ করবে। আর সেই জন্যই মনে হয় না ও করলে এতটা কাঁচা কাজ করবে। তাহলে কে এমন করতে পারে? আমার ওই পদ্মশ্রী দেবীকেও বেশ সন্দেহ হয়, কোনো মায়া দয়া নেই মনে। সবাই তোমার মতো মমতাময়ী হয় না মেঘু সোনা, আর কাজটা যে কে করেছে সেটাও বেরিয়ে পড়বে। কিন্তু তার আগে আরো একটা জায়গায় যেতে হবে, চল। কোথায়? বাইকে ওঠ বলছি। এই বলে আমাকে বাইকের পিছনে বসিয়ে ম্যাডাম বাইক স্টার্ট দিল। বাইক যেখানে এসে থামলো সেই জায়গার নাম আগেও দেখেছি। জায়গাটা হলো প্রিন্সেস বিউটি স্যালন। আমি বেশ অবাক হয়ে বললাম, হঠাৎ এইখানে এলি? এইখানে তো মিসেস প্রিয়া ভাদুরী আসেন বলে মনে হয়। এমনি আসলাম আমি। তুই বলিস না যে আমি মেয়ে কিনা তুই বুঝতে পারিস না, তাই ভাবলাম তোকে দেখাই যে আমি নেই। কথাটা বলে মুচকি হেসে তারা আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। আর এটা ইউনিসেক্স স্যালন, তাই দুজনের ঢুকতে সমস্যাও হলো না। আমি ভালোই জানি তারা বিনা কারণে অন্তত রূপচর্চায় 1 টাকাও খরচ করার মেয়ে না, বরং সেই টাকায় বিয়ার আর সিগারেট কিনে পার্টি করার মেয়ে। আমরা ভিতরে ঢুকতেই অ্যাটেন্ডেন্ট বলল, হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম? তারা আমার দিকে আঙুল খুঁচিয়ে বলল, এই স্যারের হেয়ার কাট হবে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। অ্যাটেন্ডেন্ট মহিলাও আমার দিকে তাকিয়েছেন হাঁ করে, কারণ আমার চুল এমনি ছোট, এরপর ন্যাড়া হওয়া ছাড়া আর উপায় নেই। আমি করুণ চোখে তারার দিকে চাইলে তারা বলল, সাথে কালারও হবে। এই না। আমি আরো কিছু বলতাম তার আগেই তারা সবার চোখের আড়ালে এমন চোখ রাঙালো যে চুপ হয়ে গেলাম। কিন্তু ম্যাম, ওনার চুল তো বেশ ছোট। না না, সেটা কোনো ব্যাপার না। এই আসলে খুব গরম পড়েছে তো, তাই চুলটা একটু ছোট করতে চাইছে। আর আজকাল তো কালার করাটাও একটা স্টাইল হয়েছে, তাই না? মনে মনে বলছি, একজন পার্লারের মহিলা আমার কষ্ট বুঝলো, আর এ আমার বন্ধু হয়েও আমার কষ্ট বুঝলো না। চুলে রং করালে এইবার বাবার সাথে সাথে মাও ঘর থেকে বের করে দেবে। ওকে ম্যাম, ওনাকে নিয়ে ভিতরে যান। আরে বলি দেওয়ার জন্য আমার এই বাচ্চা গলাটা কি পেলি? বেশি বকলে চুল কাটার সঙ্গে ওয়াক্সটাও করিয়ে দিতে বলবো। ভিতরের ঘরে ঢোকার পর একজন মহিলা আমার চুলের উপর নিজের শিল্পকর্মের পরিচয় দিচ্ছে, আর অদূরে একটা চেয়ারে বসে তারা ম্যাগাজিনের পাতা উল্টে যাচ্ছে। সেই মহিলা অ্যাটেন্ডেন্টটিও ওর কাছে এসে বলল, ম্যাডাম, আপনার গায়ে বেশ ট্যান পড়েছে, একটা ডিটেন ট্রিটমেন্ট করিয়ে নিন। হ্যাঁ না, আমি একটু কদিন পরেই করাবো, একটা পার্টি আছে, তো ভাবছি তখনই একেবারে ডিট্যান, ফেসিয়াল, আইব্রোজ সব করিয়ে নেব। আপনার আগের বার আইব্রোস যে করেছে একদম ভালো করেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমারও না পছন্দ হয়নি। আমার এক বন্ধু মিসেস প্রিয়া ভাদুরী, উনি আপনাদের পার্লারের এই অ্যাড্রেসটা দেওয়ায় চলে এলাম আর কি। ও মিসেস ভাদুরী, আরে উনি তো আমাদের ডেইলি কাস্টমার। কথাটা শুনে তারার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে গেল। ও ভুরুটা একটু উপরে তুলে বলল, ও তাই বুঝি? এদিকে প্রায় 1 ঘন্টা ধরে চুল কেটে তাতে একটা আজব লাল রং দিয়ে কাজ শেষ করলেন বিউটিশিয়ান ভদ্রমহিলা। এই পুরো সময়টা বিউটি পার্লারে শুধুমাত্র এক জায়গায় বসে ওই রাক্ষসী আমার অবস্থা দেখে হেসেছে আর কথার প্যাঁচে অনেক ইনফরমেশন বের করছে। আয়নায় দেখে যা বুঝলাম তাতে চুলগুলো কেউ বাটি বসিয়ে কেটে দিয়েছে, আর তার মাঝে কিছুটা পানের পিক ফেলে লাল করে দিয়েছে। এই মেঘ, তুই বাইরে যা, আমি বিল মিটিয়ে আসছি। বাইরে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম
তারা মুখে একটা যুদ্ধ জয়ের হাসি নিয়ে বেরিয়ে আসছে। বুঝতেই পারলাম এটা কোনো নতুন ক্লু পাওয়ার আনন্দ। কিরে, এত খুশি যে? আসলে একটা কার্টুন কোম্পানিতে যোগাযোগ করেছিলাম, জানিস তো। ওরা বলল তোর লুকটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ওরা একটা কার্টুন বানাবে আর কি। তুই এমনটা করতে পারলি আমার সাথে? হ্যাঁ, এই মুখ নিয়ে আমি কি করে মায়ের সামনে দাঁড়াবো? আর বাবা নির্ঘাত আমায় ত্যায্য পুত্র করবে। আরে চাপ নিচ্ছিস কেন? যতদিন না আগের অবস্থায় ফিরিস ততদিন আমার বাড়িতেই থেকে যা। আরে মেঘু বাবু, আমার একটু ওইখানে সময় নিয়ে জিজ্ঞাসাবাদটা করার দরকার ছিল। তুই এমনটা না করালে এই ইনফরমেশনগুলো আমি পেতাম কি করে? কথাটা বলে তারা আমার মুখের সামনে ফোনের স্ক্রিনটা ধরলো, আর আমি চমকে উঠলাম। হতভম্ব গলায় বললাম, ইনি এখানে কাস্টমার, কিন্তু ওর ইনকাম? আমিও তো সেটাই ভাবছি। তোর সামান্য চুল কাটাতে আর রং করতে 5,000 টাকা নিল। তাহলে এই মানুষটা এইখানে আসতে পারে কি করে? দেখ, মিসেস ভাদুরীর এইখানে আসাটা স্বাভাবিক, কিন্তু এই মানুষটার এইখানে আসাটা মোটেও স্বাভাবিক নয়। আর যতদূর আমি খবর বের করতে পেরেছি, ইনি মিসেস ভাদুরীর রেফারেন্সেই এখানে আসতেন। এইটা কিন্তু আমার বেশ গোলমেলে ব্যাপার লাগছে। শুধু তাই নয়, এনারা বেশিরভাগ সময় একই দিনে এখানে আসতেন, আর এদের সাথে আরও একজন আসতো। কে? তারা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, আজকের রাতটা আমাদের জাগতে হতে পারে। আমি চটপট ইন্সপেক্টর বিশ্বাসকে একটা ফোন করি। তারা আমি ইচ্ছে করেই আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি প্রশ্ন করলেও কোনো উত্তর পাবো না। ওর বলার হলে বলেই দিত। যাই হোক, তারার কথা মতো রাত 12টা নাগাদ যখন আমরা অনিমেষ বাবুর বাড়ির বাইরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, তখন প্রশ্নটা করতে বাধ্য হলাম, এই এত রাত্রে আমরা অনিমেষ বাবুর বাড়ির বাইরে কি করছি? ভাই, তুই দয়া করে এখন একটু চুপচাপ থাক। আমি মুখে কুনু পেটে দাঁড়িয়ে রইলাম। প্রায় আধা ঘন্টা পর দেখলাম বাড়ির পিছনের গেট দিয়ে একজন বেরিয়ে আসছেন। একটু আলোর মধ্যে আসতেই মুখটা পরিষ্কার হলো আমার কাছে। আমি যেন ভূত দেখার মতন চমকে উঠলাম। মুখে একটা ভীত সন্ত্রস্ত ভাব, মনেই হচ্ছে লুকিয়ে কিছু একটা করতে চলেছেন। তারা ওটা তো, আমি চাপা স্বরে কথাটা বলতে গেলেও তারা হাত দিয়ে আমার মুখ চেপে দিল। হঠাৎ ওনার সামনে একটা গাড়ি এসে থামল। উনি সেই গাড়ি করে চলে গেলেন। তারা এক মুহূর্ত সময়ও নষ্ট না করে বাইক নিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখেই ওই গাড়িটাকে ফলো করতে শুরু করলো। তারা গাড়িটা বাঁ দিকে গেল। আমরা কি ওটাকে ধরতে পারবো? সত্যি বলতে টেনশনে কথাটা বেরিয়েই গেল, কিন্তু বাইরের আয়নার তারার মুখে থাকা হাসিটা আমার চিন্তাকে নিরসন করলো। বুঝলাম চিন্তার কোনো কারণই নেই। সারথি তারা থাকতে চিন্তা করা বেকার। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা অন্ধকার গলিতে ঢুকে গেল। দেখে মনে হচ্ছে যেন একটা পরিত্যক্ত গলি। আমরাও সেই গলিতে ঢুকলাম। ততক্ষণে গাড়িটা একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়েছে। আমার বুকটা বেশ জোরেই ধকপক করছে। মেঘ, ভয় পাস না। ভয়? কই, আমি তো ভয় পাচ্ছি না। তাহলে চল ভিতরে যাওয়া যাক। আর আমি না বললে কিন্তু আগ বাড়িয়ে কিচ্ছু করতে যাবি না। আচ্ছা, কিন্তু এইখানে আমরা কি করছি? কারণ এইখানে আসাটা খুব দরকার ছিল। আর হ্যাঁ, জেনিকে একটা থ্যাঙ্কস বলে দিস। মানে এখানে জেনি কোথা থেকে এলো? এই, তুই কি জেনির কাছে গিয়েছিলি? হ্যাঁ, সকালে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও ঠিকঠাক লোকের ফোনটা হ্যাক না করলে কিছুই হতো না। সত্যি এই মেয়েটা কোনোদিন শুধরাবে না। প্রসঙ্গত বলে রাখি, জেনি আমার এক্স গার্লফ্রেন্ড। তবে প্রেমটা 2 সপ্তাহের বেশি টেকেনি। আর এইটা তারার কাছে কোনো প্রেমই না, তাই ও আমাকে চির সিঙ্গেল বলেই গণ্য করে। ওই আমাকে এই প্রেম জীবন থেকে বের করেছিল কারণ জেনিকে ওর পছন্দ ছিল না। কিন্তু দরকারে ভূতকেও বাবা বানানো যায়, সেটার প্রমাণ তারা। না হলে প্রয়োজনে নিজের অপছন্দের মানুষকে দিয়ে কি করে কাজ করানো যেতে পারে। কি রে, নিজের XYZ এর কথা পরে ভাববি, আগে ভিতরে চল। না, কিছু ভাবছি না তো। চল চল ভিতরে চল। আমরা বেশ সতর্কতা অবলম্বন করে পা টিপে টিপে ভিতরে ঢুকলাম।
তবে এখানে ঢুকে কি দেখলাম সেটা জানতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপাতত এখন আমরা সবাই বসে আছি খেলাঘর অনাথ আশ্রমের স্বরাজবাবুর অফিস ঘরে। আমরা বলতে আমি, তারা, স্বরাজবাবু, পদ্মশ্রী দেবী, পদ্মভূষণ, নোবেল, ভারতরত্ন, নলিনী দাশগুপ্ত, প্রিয়া দেবী আর অনিমেষবাবু। সবার মুখেই নানা প্রশ্ন, আবার কারো কারো মুখে জমে এসেছে ভয়ের মেঘমালা। আসলে গতকাল রাতে আমি আর তারা সেই সিক্রেট অভিযানে গিয়ে যেই সত্যের মুখোমুখি হয়েছি, সেই সত্যের পিছনে থাকা সত্যিগুলো তারা আজ সকলের সামনে নিয়ে আসবে। আপাতত সকলের মুখে হালকা টেনশন থাকলেও তারা একদম বিন্দাস মেজাজে আছে। অনিমেষবাবু বেশ ক্ষুব্ধ গলায় বললেন, বলছি আমাদের আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করতে হবে? আপনার কাজ না থাকলেও আমাদের কাজ আছে। তারা এইবার নিজের জায়গা থেকে উঠে এসে অনিমেষবাবু আর প্রিয়া দেবীর সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, বাহ, অন্য সব বিষয়ে আপনাদের মধ্যে অমিল থাকলেও এই একটা বিষয়ে আপনাদের মধ্যে বেশ মিল আছে, এটা দেখে খুশি হলাম। কিন্তু মানে কি বলতে চাইছেন কি আপনি? বলছি ম্যাডাম, আপনি কি সত্যি জানতে পেরেছেন যে বাচ্চাগুলো কোথায় আর কারাই বা এমন করলো? একটু অপেক্ষা করুন। আসলে সব জট তো আর আপনার চুলের মতো স্ট্রেট হয় না, কিছু কিছু বেশ জটিলও হয়। এরপর লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলা শুরু করলো সত্য অনুসন্ধানী তারা। আমরা সকলেই জানি যে এই আশ্রম থেকে পরপর 2টো বাচ্চা নিখোঁজ হয়েছে। তাই এই নিখোঁজের তদন্তভার যখন আমার উপরে এসে পড়ে, স্বাভাবিকভাবেই আমার মনে কিছু প্রশ্ন আসে। প্রথমত, এটা শুধু নিখোঁজ নাকি কিডন্যাপ? দ্বিতীয়ত, যদি আমরা ধরে নিই যে 2টো ঘটনাই রাতে ঘটেছে, তাহলে কেউ কিছু জানতে পারলো না কেন? তৃতীয়ত, এটা যদি কিডন্যাপের কেস হয়ে থাকে, তাহলে অনাথ বাচ্চাদের কিডন্যাপ করে কার কি লাভ হবে? আর এই কাজটার পিছনে তাহলে আসল মাথা বা মাথাগুলো কারা? কারণ একজনের পক্ষে তো এই কাজ করা কখনোই সম্ভবপর নয়। এই প্রতিটা প্রশ্নের উত্তর আজ আমি দেব। তবে প্রথম প্রশ্নের উত্তরটা তুই দিবি মেঘ। বল, এটাকে আমরা কিডন্যাপ বলবো কেন? একটু ভেবে আমি বললাম, পিকু আর বিষ্ণু দুজনে এইখানে বেশ ভালো মনেই থাকতো। অনাথ আশ্রমের পরিবেশ ওদের মনের উপর বিশেষ চাপ সৃষ্টি করেনি, বরং বকা খেলে ওরা এইখানে বন্ধুদের সাথে বেশ মানিয়ে গুছিয়ে থাকতো। এটা ওদের খুব কাছের বন্ধুরা বলেছে। তাই অনাথ আশ্রম থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই এইখান থেকে কিডন্যাপের দিকটা কিছুটা হলে উজ্জ্বল হয়। তাছাড়াও কয়েকদিন ধরে রাজ্য জুড়ে একটা চাইল্ড কিডন্যাপার গ্যাং বেশ সক্রিয় হয়ে উঠেছে। এরা নিজেদের টার্গেট তাদেরকেই বানাচ্ছে যারা অনাথ শিশু, ভিখারি বা পথশিশু। কারণ এদের পিছনে খোঁজ করবার মতো কেউ নেই। তাই এই বাচ্চাগুলোকে দিয়ে অঙ্গ পাচার এবং আরও বিভিন্ন কালো কাজ করিয়ে অর্থ উপার্জন বেশ সহজ হবে বলেই মনে হয় এদের কাছে। তাই এই পন্থাটা নেওয়া। তার মানে বিষ্ণু আর পিকুর সাথেও? কথাটা বলতে গিয়েও থেমে গেল ভারতরত্ন। ওর মুখে একটা ভয়ের ছাপ। সেই বিষয়েও আসছি। তার আগে বলে রাখি, এই লোকগুলোর মেন কাজের জায়গা ছিল শান্তিনিকেতন। তবে পুলিশ সেই ডেরার খোঁজ পেয়ে সেখানে একটা অভিযান চালায়। ও হ্যাঁ, প্রসঙ্গত এটাও বলে রাখি যে আমাদের মধ্যে এই ঘরে এমন 2 জন উপস্থিত আছেন যাদের সাথে শান্তিনিকেতনের একটা কানেকশন আছে। তারার দৃষ্টি এখন স্বরাজবাবুর দিকে। স্বরাজবাবু ভীতু গলায় বলল, আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি বাচ্চাগুলোকে... ম্যাডাম, শান্তিনিকেতনে আমার পৈতৃক বাড়ি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি প্রায়ই ওইখানে যাই, বিশ্বাস করুন আমি কিছু করিনি। পদ্মশ্রী দেবী বেশ ক্রোধের সাথে বললেন, আচ্ছা মহিলা তো আপনি, যে আপনাকে কেসটা দিল আপনি তাকেই সন্দেহ করছেন? আপনি সত্যি করে বলুন তো,
আপনি কি আদৌ কিছু জানেন, নাকি এমনি এমনি আমাদের সময় নষ্ট করছেন? আরে শান্ত হন, শান্ত হন। এত রাগ শরীরের পক্ষে ভালো নয়। চিল। আচ্ছা অনিমেষ বাবু, আপনিও তো কিছুদিন আগে শান্তিনিকেতন গিয়েছিলেন। দেখুন, আপনি কিন্তু আমায় অপমান করছেন। না না, অপমান না, এটাকে বলে সন্দেহ। আরে বাবা, একটু যাচাই করে দেখছি। এবার বলুন তো, আপনি শান্তিনিকেতন কেন গিয়েছিলেন? ব্যবসার কাজে। এর থেকে বেশি কিছু বলতে আমি বাধ্য নই। আচ্ছা বেশ, এইটুকু বললেই হবে। এইবার আসি কিভাবে কিডন্যাপ হলো সেই বিষয়ে। অমন ছটফটে দুটো বাচ্চা যতই ঘুমন্ত হোক না কেন, রাতের অন্ধকারে নিঃশব্দে বের করে নিয়ে যাওয়া, তাও আবার দারোয়ানকে ফাঁকি দিয়ে, অতটাও সহজ নয়। সেটা তখনই সম্ভব যতক্ষণ না সবাই এমন ঘুম ঘুমোচ্ছে যেটা সহজে ভাঙা সম্ভব নয়। আর তার জন্য চাই ঘুমের ওষুধ। তারা এইটুকু বলে ভুরু কুঁচকে তাকালো পদ্মশ্রী দেবীর দিকে। আপনি আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আপনি তো রোজ রাতে বাচ্চাদেরকে আর এই আশ্রমের বাকি সবাইকে দুধ দিতেন। তাতে কি? আমি কিছুই মেশাইনি। তাছাড়া দুধ গরম থেকে শুরু করে গ্লাসে পরিবেশন সবটাই রাঁধুনি ভারতরত্ন করত। কিন্তু আমি যতদূর জানি আপনি বাচ্চাদের পছন্দ করতেন না। ওদের বেশ বকাবকিও করতেন, এমনকি গায়েও হাত তুলতেন। হতেই পারে ভারতরত্ন দুধের গ্লাস আপনার হাতে দেওয়ার পর আপনি ওষুধটা মিশিয়েছেন। আর ঘুমের ওষুধের পাতা কিন্তু আমি আপনার ঘরের জানলার নিচ থেকেই পেয়েছি। তাই পুলিশ যদি আপনাকে একবার ধরে তখন কিন্তু। তারা কথাটা শেষ করতে পারল না। পদ্মশ্রী দেবী হুড়মুড় করে এসে তারার পায়ে পড়ল। এই জাঁদরেল মহিলাকে এই প্রথম বেশ ভয় পেতে দেখলাম। বিশ্বাস করুন ম্যাডাম, আমি কিছুই করিনি। হ্যাঁ, ওদের আমি পছন্দ করতাম না, কারণ বিয়ের পর সেই যে আশ্রমে এসে উঠেছি, তারপর এইখানেই রয়ে গেছি। আমার স্বামী আশ্রম ছাড়া অন্য কিছুই বোঝে না। আমার সব শখ আহ্লাদ যেন এই চার দেওয়ালের মাঝেই বন্ধ হয়ে গেছে। তাই ওদের ওপর রেগে যেতাম, কিন্তু বিশ্বাস করুন আমি এই কাজ করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি, পা ছাড়ুন। তারা, উনি যদি ওষুধ না মিশে থাকেন তাহলে কে? মেঘ, সেই ব্যক্তি খুব সন্তর্পণে দুধের গ্লাসগুলোতে ওষুধটা মিশিয়েছিল সেই দুদিন, এমনকি দারোয়ানের ওষুধের গ্লাসেও। ফলে সেও ঘুমিয়ে পড়েছিল। তারা এইবার গিয়ে দাঁড়ালো নোবেল বাবুর সামনে। হ্যাঁ ম্যাডাম, মনে পড়েছে। সেই দুদিনের পরের সকালগুলোতে মাথা বেশ ভার থাকতো, কিন্তু তখন সেটা বুঝতে পারিনি যে কি কারণে হচ্ছে। আপনি বুঝতে না পারলেও এখানে উপস্থিত একজন ঠিক বুঝতে পারছে। কিন্তু কি ঠিক বললাম তো, পদ্মভূষণ বাবু? তারার চোখ এইবার নোবেলের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা পদ্মভূষণের দিকে, সাথে আমাদেরও দৃষ্টি সেই দিকে ঘুরল। পদ্মভূষণকে দেখে মনে হচ্ছে ও যেন ভিতরে ভিতরে একটু কাঁপছে। আচ্ছা পদ্মভূষণ, তুমি বলেছিলে তোমার আফিমের নেশা আছে, তাই না? তাহলে তোমার হাতের আঙুলে কোনো দাগ নেই কেন? যারা আফিমের নেশা করে তাদের হাতের আঙুলে কালো কালো দাগ থাকে। এইদিকে তোমার হাত দেখে তো মনে হচ্ছে পুরো ম্যানিকিওর করা। এদিকে ভারতরত্নও আফিম খেত, ওর হাত কিন্তু পরিষ্কার নয়। এটার কি কারণ দেখাবে তুমি? আমি তাকিয়ে দেখলাম তারার কথা একদম ঠিক। সঙ্গে সঙ্গে এই বিষয়টা আমার কাছেও পরিষ্কার হয়ে গেল। পদ্মভূষণ তখন থরথর করে কাঁপছে, সারা শরীর অতিরিক্ত ঘামে ভিজে উঠেছে। তারার চোখের দৃষ্টি একদম স্থির। ও বাঁকা হেসে বলল, এরপরেরগুলো তুমি বলবে নাকি আমি কষ্ট করে বলবো? পদ্মভূষণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে তারা বলতে শুরু করলো, দুধ গরম করত ভারতরত্ন, সেটাকে পরিবেশন করতেন পদ্মশ্রী দেবী। কিন্তু
এর ফাঁকে তাতে ওষুধ মিশিয়েছিল পদ্মভূষণ। ভুল করেও সেই দুধ নিজে কখনো খেত না সে। যখন সেই ওষুধ মেশানো দুধ খেয়ে আপনারা সবাই ঘুমের দেশে তলিয়ে গেছেন, তখন খুব সহজেই কোনো ধস্তাধস্তি ছাড়াই বাচ্চাদের এইখান থেকে বের করে নিয়ে যাওয়া হতো। এমনকি সেই দুধ খেয়ে চৌকিদারও সুখনিদ্রায় ঘুমে মগ্ন থাকত। কি পদ্মভূষণ, কিছু ভুল বললাম কি? পদ্মভূষণের চোখ মুখ এইবার যেন একটু লাল হয়ে উঠল রাগে। ও নিজের পাশে দাঁড়ানো ভারতরত্ন আর নোবেলকে কোনো মতে ধাক্কা দিয়ে দরজার দিকে পালাতে উদ্যত হলো, কিন্তু ওর চেষ্টাকে ব্যর্থ করে তারা ওর পশ্চাৎ দেশে বেশ জোরে একটা লাথি মারল। ফলস্বরূপ ও গিয়ে হুমড়ি খেয়ে দরজার কাছে পড়ল। সাথে সাথে আমি ওর পিঠের উপর বসে ওর হাত দুটোকে পিছনে মুড়িয়ে ধরলাম। বেটা, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করিস? এই কেউ একটা দড়ি দে তো। স্বরাজবাবু ওনার ঘরের ড্রয়ার থেকে বেশ মোটা সোটা একটা দড়ি বের করে দিলে সেটা দিয়ে পদ্মভূষণের হাত পা বেঁধে দিয়ে উঠে দাঁড়ালাম। পদ্মভূষণ তখন ভুসির মতো গড়াগড়ি খাচ্ছে। অনিমেষবাবু অবাক হয়ে বললেন, তার মানে এই সব কিছুর পিছনে পদ্মভূষণ? তা নয় তো কি, দেখতেই তো পাচ্ছ আমরা এখন যেতে পারি, তাই তো? এখনো অনেক কিছু দেখা বাকি আছে প্রিয়া দেবী, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়লে হবে? মানে আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন? আমি মানছি কাজটা পদ্মভূষণ করেছে, কিন্তু ও এই দাবার খেলায় শুধু ছোট্ট একটা সেনা। ওর পিছনে মন্ত্রী, রাজা, ঘোড়া সবাই আছে। এক এক করে চালগুলো দেই, নয়তো চেকমেটটা হবে কি করে? কথাটা বলে তারা গিয়ে দাঁড়ালো সেই রুমে উপস্থিত আরেক সদস্যার পাশে। আর সে হলো এই স্কুলের বাচ্চাদের শিক্ষিকা নলিনী দাশগুপ্ত। এতে নলিনী দেবী একটু ঘাবড়ে গেলেও সেটাকে বুঝতে না দিয়েই বলল, আপনি আপনি আমার দিকে এইভাবে কি দেখছেন? আসলে আপনার আইব্রোজ, স্ট্রেট চুল, ম্যানিকিওর সব কিছুই খুব সুন্দর, সেটাই দেখছিলাম। আপনার চুল আগে কার্লি ছিল, আপনার ঘরে থাকা ছোটবেলার ছবিতেই দেখেছিলাম। চুলটা স্ট্রেট করিয়েছেন বেশি দিন হয়নি। আচ্ছা, কোথা থেকে করালেন? এইসব কি ধরনের প্রশ্ন এগুলো? ও, আপনি যখন বলবেন না তখন আমি বলি, মানে একটু গেস করছি আর কি। এটা আপনি প্রিন্সেস বিউটি স্যালন থেকে করিয়েছেন, তাই না? করতেই পারি, কোনো অসুবিধা আছে নাকি আপনার? না না, আপনার টাকা আপনি করিয়েছেন সেটা মানছি, কিন্তু সমস্যাটা হলো ওটা না শহরের সবচেয়ে এক্সপেন্সিভ পার্লারগুলোর মধ্যে একটা। আর আপনার যা মাসিক আয় তাতে আপনার 6 মাসের রোজগার এক করলেও আপনি যা যা করিয়েছেন সেটা করা সম্ভব নয়, তাই তো? আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আমার সোর্স অফ নলেজ বলছে আপনি প্রতি মাসেই প্রায় ওইখানে গিয়ে 50,000 টাকার বেশি খরচ করতেন। তা ম্যাডাম, আপনার সোর্স অফ ইনকামটা একটু বলুন আমাদের। মার্কেটের অবস্থা যা খারাপ। এতক্ষণে নলিনীর মুখের সব রং উড়ে গেছে। ও কি বলবে কিছুই বুঝতে পারছে না। অনিমেষবাবু আবার একটু বিরক্ত স্বরে বললেন, আপনি এসব কি প্রশ্ন করছেন ম্যাডাম? ওনার পার্লারে যাওয়ার সাথে কিডন্যাপের সম্পর্ক কোথায়? এই আপনার দোষ অনিমেষবাবু। এমনিতেই নিজের কোন পয়সা কোথায় যাচ্ছে হুঁশ থাকে না, তার মধ্যে খালি বিরক্ত হন। একটু ধৈর্য ধরুন, দেখবেন উপকার পাবেন। সরি, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, নলিনী দেবী তো অনিমেষবাবুর শালী হয়ে এইটুকু খরচ তো করতেই পারে, ইটস নর্মাল। তারার কথা শুনে শুধু অনিমেষবাবু না, আমিও চমকে উঠেছি। আর তারার পাশে থাকা প্রিয়া দেবী বেশ হতভম্ব হয়ে তারার দিকে তাকিয়ে আছে, চোখে মুখে ভয় মেশানো বিস্ময়। উনি আমার শালী? কেন, আপনি জানতেন না? এসব কি বলছেনটা কি আপনি? কি প্রিয়া দেবী, আপনি আপনার স্বামীকে বলেননি যে নলিনী আর আপনি কলেজ লাইফের বন্ধু? আরে বউয়ের বন্ধু তো শালী সমান, সেটা তো সবারই জানা। আর
আপনারা দুজন সেই বিউটি পার্লারে প্রায়ই যেতেন, তাই না? আসলে আসলে তেমন কোনো সুযোগ আসেনি বলার মতো। তবে হ্যাঁ, আমরা কলেজে একসাথেই পড়তাম। সেটা বলতেনই বা কেমন করে? আপনি তো হঠাৎই বিয়ে করে এই শহরে চলে আসেন। আন্দাজ এই অনাথ আশ্রমেরই কোনো একটা প্রোগ্রামে আপনাদের আবার রিইউনিয়ন হয়, তাই না? হ্যাঁ মানে তাই তো, নিজের বন্ধুর সাথে গল্প গুজব করব সেটাও তো স্বাভাবিক। হ্যাঁ, নিশ্চয়ই স্বাভাবিক। আচ্ছা, আপনারা কি শুধু দুজনই বিউটি পার্লারে যেতেন, নাকি সাথে আরও কেউ একজন যেত? নলিনী দেবীর মুখটা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গেছে, আর প্রিয়া দেবীও চুপ। এইবার আপনাদের সামনে প্রেজেন্ট করব এই খেলার মাস্টার মাইন্ড, যার কথায় প্রিয়া দেবী এই নোংরা খেলায় নামলো, যে নলিনী দেবীকে ওই ঘুমের ওষুধটা দিয়েছিল পদ্মভূষণকে দেওয়ার জন্য। অনিমেষবাবু, স্বরাজবাবু সহ বাকি সবাই এতটাই হতভম্ব হয়েছে যে কেউ আর কিছু বলার অবস্থায় নেই। আমি বুঝতে পারলাম তারা কার কথা বলছে। গতকাল রাতে যখন লোকটাকে পিছু করে সেই বাড়ির সামনে পৌঁছাই, তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে তারার অসাধারণ কুংফু আর বুদ্ধিতে সেই বাড়িতে উপস্থিত থাকা গুন্ডাগুলোকে ধরাশায়ী করতে খুব একটা অসুবিধা হয়নি। এইখানে অবশ্য আমি ইন্সপেক্টর সূর্যবাবুকে একটু শ্রেয় না দিয়ে পারলাম না। তারার কথা মতো সূর্যবাবু নিজের টিম নিয়ে সঠিক সময় না গেলে বেশ বিপদ হতে পারত, সেটা আমি আন্দাজ করেছি। বলে রাখি, ওদের সেই ডেরা থেকে আমরা বিষ্ণুকে পেলেও পিকুকে পাইনি। ওরা পিকুকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। তবে দলের মূল মাথাকে যখন পাওয়া গেছে, তখন পিকুকে আর পিকুর মতন বাকি যারা এদের খপ্পরে পড়েছে তাদের খুঁজতে খুব একটা অসুবিধে হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন ইন্সপেক্টর সূর্য। বিষ্ণুকে হসপিটালে পাঠাতে হয়েছে, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন ছিল ওর। আসলে শিশু মন এই ধকল নিতে পারেনি। কিছুক্ষণ বাদে ইন্সপেক্টর সূর্যকে ফোন করে দিলাম। ওনারা আশ্রমের বাইরে ছিল। উনি ভিতরে এলেন আর ওনার পিছন পিছন দুজন কনস্টেবল একটা লোকের হাতে হাত করা পরিয়ে সেই ঘরে নিয়ে এলেন, যার পিছু গতকাল রাতে আমি আর তারা নিয়েছিলাম। অনিমেষবাবু বিস্ময়ের সাথে বলে উঠলেন, মোহন, তুমি? এই তো আমাদের নাটকের শেষ চরিত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার তৈরি করা নিখুঁত প্ল্যানের জন্য পুলিশ স্টেশনে নিশ্চয়ই ওনাকে সম্বর্ধিত করা হবে। তবে তার আগে আপনারাও একটু ওনার উপন্যাস শুনে নিজেদের কানকে সার্থক করুন। তখনও মোহনবাবু সর্বশক্তি দিয়ে পুলিশের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। প্রথম দিন দেখে লোকটাকে যতটা শান্ত বলে মনে হয়েছিল, আজ তার থেকে কয়েক গুণ বেশি হিংস্র বলে মনে হচ্ছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো রাগে লাল হয়ে গেছে, সাথে অবশ্য গালে আর কপালেও লাল লাল দাগ। তবে সেটা তারার চর আর ঘুষির। আমারও দুঘা দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই সূর্য নামের লোকটা এসে যাওয়ায় সেই ইচ্ছে পূরণ হয়নি। মোহনবাবু ছটপট করতে করতে বললেন, এখনো সময় আছে, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন আমাকে, বলে সবাইকে শেষ করে দেবো। একদম চুপ। কাল রাতের ডোজটা কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন মোহনবাবু? আপনার মতো লোককে মেরে ফেললেই সমাজের শান্তি। নেহাত আমার হাত পা বাঁধা, তাই সেই কাজটা পুলিশের ওপরেই ছেড়ে দিয়েছি আমি। অনিমেষবাবু মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ে বললেন, হে ঈশ্বর, আমি এখনো ভাবতে পারছি না এই সব কিছুর পিছনে মোহন। না, শুধু এই সব কিছুর পিছনে নয়, দীর্ঘদিন আপনার ব্যবসায় যে লসটা চলছে তার পিছনেও হাত রয়েছে এই মোহনবাবুর। এইসব কি বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই লোকটা দিনের পর দিন আপনার ব্যবসার সর্বনাশ করে গেছে, আর আপনি ওকে এতটাই বিশ্বাস করেছিলেন যে কিছুই ধরতে পারেননি। তবে এইসব উনি একা করেননি, ওনার একজন সঙ্গিনীও ছিল যে আপনার বিশ্বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সে আর কেউ নয়, আপনার স্ত্রী
প্রিয়া দেবী। কথাটা শোনা মাত্র অনিমেষবাবুর চোখ বড় বড় হয়ে গেল। উনি এতটাই হতভম্ব হয়েছেন যে কিছু বলার পরিস্থিতি নেই ওনার। প্রিয়া দেবীও মাথা নিচু করে নিয়েছেন। পরিস্থিতি আরো নাটকীয় হতে না দিয়েই তারা বলতে শুরু করলো। মোহনবাবু খুব অল্প সময়ের মধ্যে বড়লোক হতে চাইতেন। কলেজ লাইফ থেকেই উনি শর্টকাট পদ্ধতি খুঁজে এসেছেন বড়লোক হওয়ার। কিন্তু উনি এটা ভুলে গিয়েছিলেন যে শর্টকাটে কিছুই হয় না আসলে। প্রিয়া দেবীর সাথে ওনার পরিচয় কলেজেই। নলিনী দেবীও পড়তেন একই ব্যাচে। ওনাদের বন্ধুত্ব ক্রমশ গভীর হয়। আর মোহনবাবু এবং প্রিয়া দেবীর বন্ধুত্ব প্রণয়ের রূপ পায়। এইসব ওনাদের কলেজ থেকেই আমার জানা। কিন্তু কেউই বিশেষ সেটেলড না হওয়ায় বিয়ে করতে পারে না। এই সময় মোহনবাবু আপনার পিএ হিসেবে জয়েন করেন। অনিমেষবাবু দিনে দিনে আপনার বিশ্বস্ত হয়ে ওঠেন। এমন সময় মোহনবাবুর মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। আচ্ছা, প্রিয়া দেবীর সঙ্গে তো মোহনবাবুই আপনাকে আলাপ করিয়েছিলেন, তাই না? হ্যাঁ, একটা পার্টিতে মোহনই প্রিয়ার সাথে আমার পরিচয় করায়। বলেছিল ওর দূর সম্পর্কের আত্মীয় হয় প্রিয়া। সুন্দরী প্রিয়া দেবীকে দেখে আপনার মন গলতে খুব একটা বেশি সময় নেয়নি। ধীরে ধীরে আপনি ওদের পাতা প্রেমের ফাঁদে পা দেন। আপনাদের বিয়েও হয়। এই দিকে মোহনবাবু প্রিয়া দেবীর সাহায্য নিয়ে আপনাকে দিয়ে অনেক ডকুমেন্ট সই করিয়ে নিতে থাকে। কিন্তু এতেও ওদের খিদে মেটে না। তখন এই বাচ্চা পাচারের খেলা শুরু করে। শান্তিনিকেতন শুধু স্বরাজবাবুর না, নলিনী দেবীরও দেশের বাড়ি। ওখান থেকে কাজকর্ম করতে থাকে প্রথম দিকে, কিন্তু সেটাও পুলিশের নজরে চলে আসে। এরপর ওনারা ঠিক করেন যে এইবার আশ্রমের বাচ্চাদের পাচার করা হবে। অনাথ শিশুদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আর অনিমেষবাবু এই আশ্রমের খুব একটা খোঁজ নেন না, তাই এনাদের কেউ ধরতে পারবেন না। মোহনবাবুও যে প্রিয়া দেবী আর নলিনী দেবীর সঙ্গে যুক্ত সেটা বুঝতে পেরেছিলাম প্রিয়া দেবীর সম্পর্কে খোঁজ নিতে গিয়ে। আর তারপর সেই বিউটি পার্লারের রেকর্ডেও ওনার নাম পাই। ধীরে ধীরে দুয়ে দুয়ে চার মিলে গেল। মোহনবাবু প্রিয়া দেবী মারফত নলিনী দেবীর কাছে সেই ওষুধ দিয়েছিলেন। নলিনী দেবী সেই ওষুধ এনে দিল পদ্মভূষণকে। আমার ধারণা মোহনবাবু আগে থেকেই আশ্রমের বাইরে লোক ফিট করে রাখতেন। পদ্মভূষণ বাচ্চাগুলোকে বাইরে আনার পরেই সেই লোকেদের হাতে তুলে দিয়েছিল। আর তারপরেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ তলিয়ে যেত অন্ধকারে। কি ঠিক বললাম তো? কোথাও ভুল হলে ধরিয়ে দেবেন প্লিজ। আপাতত সবাই মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। কারোর মুখ থেকে যেন কথা সরছে না। সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন অনিমেষবাবু। এত বড় বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া সত্যিই অসম্ভব। প্রিয়া দেবী আর নলিনী দেবীর মুখে হালকা অনুতাপ লেগে থাকলেও মোহনবাবুর মুখের কোনো পরিবর্তন নেই। কোনো লোক কতটা নির্দয় হতে পারে সেটা ওনাকে না দেখলে জানতে পারতাম না। সূর্যবাবু বললেন, বলছি ম্যাডাম, তাহলে ওনাদের নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যান। আর দেখবেন এই অমানুষগুলো যেন কোনো মতে ছাড়া না পায়। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ইন্সপেক্টর সূর্যশেখর বিশ্বাস থাকতে এদের জামিন অসম্ভব। আর পিকো, ওকে পাওয়া গেছে? না না না, একদম চিন্তা করতে হবে না। পিকুকে আমরা 2 দিনের মধ্যেই খুঁজে বের করব। তারপর সূর্যবাবু লেডি কনস্টেবলকে নলিনী দেবী আর প্রিয়া দেবীকে নিয়ে আসতে বললেন। নিজে দুজন কনস্টেবলের সাথে মোহনবাবুকে নিয়ে বেরিয়ে গেলেন। স্বরাজবাবু তারার সামনে এসে হাত জোড় করে বললেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ম্যাডাম। এটা আমার কর্তব্য, মানুষকে বাঁচানো। আপনি স্বরাজবাবু খুব শীঘ্রই আশ্রমের জন্য একজন মালি এবং একজন টিচারের ব্যবস্থা করুন। নিশ্চয়ই ম্যাডাম। বলছি আপনার পারিশ্রমিকটা? না, পারিশ্রমিক আমি নেব না। তার বদলে আপনার কাছে অনুরোধ, বাচ্চাগুলোর জন্য সেই টাকায় কিছু একটা করুন। ওটা আমার তরফ থেকে
ওদের জন্য উপহার। তারার কথা শুনে স্বরাজবাবু প্রসন্নতার হাসি হেসে উঠলেন। আমিও বেশ অবাক হলাম এই দেখে আমাদের তারা দেবীও মাঝে মাঝে টাকা ছাড়াও অন্য কিছু ভাবে। তারা এইবার পদ্মশ্রী দেবীর দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, পদ্মশ্রী দেবী, এইবার থেকে যদি বাচ্চাদের সঙ্গে বাজে ব্যবহারের কথা আমার কানে আসে, তার ফল কিন্তু খুব খারাপ হবে। কথাটা মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন, ভালোবাসার বিনিময়েই কিন্তু ভালোবাসাটা পাওয়া যায়। ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আর ওদের সাথে খারাপ ব্যবহার করব না। গুড, কথাটা যেন মনে থাকে। তারা, আমাদের এইখানকার কাজ মোটামুটি শেষ, তাহলে এবার যাওয়া যাক। হ্যাঁ মেঘ, চল। স্বরাজবাবু, চললাম তাহলে। মাঝে মাঝে আসবো বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে। স্বরাজবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন। তারপর বেরোতে গিয়েও একটু থেমে অনিমেষবাবুর দিকে তাকিয়ে তারা বলল, অনিমেষবাবু, আমি জানি এখন কথা বলার সঠিক সময় নয়, তবু আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? কিছুক্ষণের ঘটনা যে শক্ত সামর্থ্য মানুষটাকে ভেঙে দিয়েছে সেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারা হাসি মুখে বলল, দেখুন অনিমেষবাবু, আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। আমি কিন্তু আগে থেকেই জানতাম আপনার আর আপনার স্ত্রীর মধ্যেকার সম্পর্ক ভালো নয়। তবে কারণটা অবশ্য পরে জেনেছি। আমি যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম সেদিন আপনাদের অজান্তেই আপনাদের বেডরুমটা সার্চ করেছিলাম। কি? আপনি আমার অনুমতি ছাড়া আমার বেডরুম সার্চ করেছেন? সরি অনিমেষবাবু, কিন্তু এটাই আমার কাজ। সেদিন আপনার বেডরুমে আমি একটা মাত্র বালিশ দেখেছিলাম। সেদিন বুঝেছিলাম আপনার স্ত্রী এবং আপনার ঘর আলাদা, যেটা স্বামী স্ত্রীর সম্পর্কের সমানুপাতিক নয় বলেই আমি জানি। পরে আপনার ঘর থেকেই পাওয়া কিছু মেডিকেল রিপোর্ট দেখে এবং আপনার ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে কারণটা আমি শেষমেশ জানতে পারি। তারার কথায় অনিমেষবাবু যে বেশ অপ্রস্তুত হলেন সেটা ভালোই বুঝতে পারলাম। কিন্তু তারা একদম স্বাভাবিকভাবেই বলল, অনিমেষবাবু, আপনি যদি ভেবে থাকেন যে আপনি কোনোদিনও পিতা হওয়ার সুখ বহন করতে পারবেন না বলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক বদলেছে, এটা কিন্তু ভুল ভাবছেন। ওনার মনে সবসময় অন্য একজন ছিল। এইটা ভেবে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। আর উনি আপনাকে ভালোবাসলে এসব কিছুই ম্যাটার করতো না। অনিমেষবাবু কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি জানি প্রিয়া আমার থেকে অনেক ছোট, তাও ভালোবেসে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ও অল্প দিনের মধ্যেই রাজি হয়ে যায়, কিন্তু তখন বুঝতে পারিনি সবটা ছলনা ছিল। বিয়ের পর বুঝেছিলাম ও আমার সাথে ঠিক কমফোর্টেবল নয়। তার কিছুদিন পর ডাক্তারের থেকে জানতে পারলাম আমার মেডিকেল রিপোর্ট। ভাবলাম এই জন্যই হয়তো আমার থেকে ও দূরে সরে যেতে চাইছে। ভেবেছিলাম নিজের চিকিৎসা করাবই আর ওকে ভালো রাখবো, কিন্তু সবটাই আমার দুর্ভাগ্য। আপনাকে একটা কথা বলি অনিমেষবাবু, ভগবান আপনার থেকে অনেক কিছু কেড়ে নিলেও অনেক কিছু দিয়েছে। আপনাকে সুযোগ দিয়েছে নিঃস্বার্থভাবে এতগুলো বাচ্চার পিতা হবার জন্য। ওদের আপন করে নিন। আমি জানি আপনি আগে নিয়মিত এইখানে আসতেন, কিন্তু এখন আর আসেন না। নিজের মেডিকেল হিস্ট্রি জানার পরে আবার আসুন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। আর ওরাই পারবে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে। আমি যদিও জানি আপনি ওদের খুব ভালোবাসেন, তবুও কথাটা ভেবে দেখবেন। ঠিকই বলেছেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তবে আজ চলি। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ চল মেঘ, আমরাও বেরোই। কথাটা বলা মাত্রই হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরল। এটা আর অন্য কেউ নয়, আমাদের রন্টু। তারা ওর মাথায় হাত বুলিয়ে আদর করলো আর ওকে জড়িয়ে ধরে বলল, কি খুশি তো এবার?
বিষ্ণু দুদিন বাদেই চলে আসবে। আর পিকু? রন্টু মুখে কিছু না বললেও ওর কান্না মিশ্রিত হাসি সব কথা বলে দিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এদিকে 2 দিন কেটে গেল, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না পিকুর। এই ব্যাপার নিয়ে সূর্যবাবুর সাথেও তার আর একচোট ঝামেলা হয়ে গেছে। শেষমেশ 3য় দিনের দিন সকাল সকাল তার আর ফোন এলো সূর্যবাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ ঘুম ভেঙেছে ম্যাডাম? শরীরটা ঠিক নেই, তাই একটু। হ্যাঁ বুঝেছি। আরে আপনার ফোন না পেয়েই বুঝেছি যে আপনি এখনো উঠেননি, অথবা ওই পেপারটা খুলে দেখেননি। কেন বলুন তো? সেটা না হয় নিজেই দেখে নিন, তারপর আপনি আপনার বন্ধুকে নিয়ে চলে আসুন থানায়, একসাথে প্রাতরাশ সারা যান। হ্যাঁ এখন রাখি। তারা কিছু বলার আগেই ফোনটা কেটে দিলেন সূর্যবাবু। আমি সবটাই লক্ষ্য করছিলাম। তারা আমাকে বলল, এই মেঘ, পেপারটা দেখতো একবার। হ্যাঁ দাঁড়া দেখছি বলে পেপারটা নিয়ে হেডলাইনটা পড়লাম। গতকাল মধ্যরাতে কলকাতা পুলিশের সাহসী অভিযান, উদ্ধার 4টি অনাথ বাচ্চা, যার মধ্যে খেলাঘর অনাথ আশ্রমের পিকু নামের একটি বাচ্চাকে পুলিশ আগেই খুঁজছিল। এতক্ষণ শুনছিলেন শ্রেয়া মণ্ডলের খেলাঘরের খেলোয়াড়। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের গল্পের সূত্রধর এবং কথকের চরিত্রে আমি অভিক। এছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন প্রাহি, তমাল, ময়ূরী, সিদ্ধার্থ, সৌভিক, রাজ, পূজা, অভিষেক, তানিশা, সোনালী এবং সুরজিৎ। প্রচ্ছদ অলঙ্করণে অভিষেক, আবহ নির্মাণে আদিত্য, শব্দ গ্রহণ এবং নির্দেশনায় অভিষেক, সমগ্র কাহিনীটির পরিচালনায় মা প্রোডাকশন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই আমরা ফিরব আরেকটি নতুন গল্প নিয়ে। সকলে সুস্থ থাকুন। শুভরাত্রি।